হাই এভরিওয়ান। আজকের টপিকটা হচ্ছে আইটেম 8। এটা হচ্ছে পার্ট 1 ভিডিওর। পার্ট 2 হচ্ছে এটা পরে দিব। তো এই আইটেমে হচ্ছে মোটামুটি যা যা আছে সবকিছু লজিক্যালি চিন্তা করে পারা যায়, আর ডেফিনিশন গুলো একটু বেশি প্যারা দেয় টু বি অনেস্ট। তো এখানে ডেফিনিশনের মধ্যে যা যা লাগবে আমি এক জায়গায় করার চেষ্টা করছি। তো তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে ইনজুরি। ইনজুরির ক্ষেত্রে এই যে ইলিগালি কজড ইন বডি, মাইন্ড, রেপুটেশন এন্ড প্রপার্টি, এই 5টা ওয়ার্ড হচ্ছে হুবহু রাখতে হবে। তো এই প্রত্যেকটা ওয়ার্ডের আবার ইম্পর্টেন্স আছে, যে ইন বডি যদি ইনজুরি হয় সেটাকে হচ্ছে ব্যাটারি বলা যায়। তো ব্যাটারির ডেফিনিশন আবার আলাদা করে আস করে। তো এই পোর্শন থেকে মাস্ট বলা লাগবে যে আনঅথরাইজড ফিজিক্যাল কন্ট্যাক্ট, যেটা উইদাউট কনসেন্ট। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড থাকলে মোটামুটি ডেফিনিশনটা কমপ্লিট ধরা যায়। দেন হচ্ছে যদি মাইন্ডে ইনজুরি হয় সেটাকে বলে অ্যাসল্ট। অ্যাসল্টের ডেফিনিশনটাও এখানে আছে, তো আমি 4টা ভাগে ভাগ করছি, ওভাবে করলেই হবে। অ্যান্ড উন্ড, এই পেজে যতগুলো ডেফিনিশন আছে তার মধ্যে উন্ড আর হচ্ছে তোমার এই যে আমাদের ইনজুরি, এই দুইটা ডেফিনিশন হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে আর কি, আসার মতো। তো উন্ডের ক্ষেত্রে ডেফিনিশনে যে পোর্শনটা একদম বাদ দেওয়া যাবে না, সেটা হচ্ছে সলিউশন অফ ন্যাচারাল কন্টিনিউইটি অফ এনি টিস্যুস অফ, এই যে লিভিং কথাটা কিন্তু বাদ দেওয়া যাবে না কোনোভাবেই। ওকে, এখন লাস্টে পার্টটা ইরেসপেক্টিভ অফ ব্রিচ অফ কন্টিনিউটি অফ স্কিন, এখানে আস করতে পারে কেন কিছু উন্ড হচ্ছে ব্রিচ ছাড়াই হয়ে থাকে স্কিনে। তার মধ্যে এই যে ব্রুজ আছে আর হচ্ছে সিম্পল ফ্র্যাকচার আছে। তো সিম্পল ফ্র্যাকচার যদি আমাদের এইচএসসির কথা একটু মনে থাকে, অর্থোপেডিক্স তো সবার এখনো ওইভাবে হয়নি আই গেস। তো সিম্পল ফ্র্যাকচার হচ্ছে হাত অথবা পা, এইসব লং বোনের এখানে মনে করো বাইরে থেকে কোনো ব্লান্ট ওয়েপন দিয়ে অনেক বড় ব্লো আসছে, কিন্তু চামড়া তারপরে হচ্ছে মাসেল এগুলো অক্ষত আছে, বাট ভিতরে বোন ফ্র্যাকচার হয়ে ব্লিডিং হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সিম্পল ফ্র্যাকচার। এবার একটা কোশ্চেন আসে যে লিগাল ইনজুরি বলতে কি বোঝাও। তো লিগাল ইনজুরি বলতে সার্জিক্যাল ইনসিশনের কথাটাই বোঝায়, যেখানে পেশেন্টের কনসেন্ট থাকে এবং পেশেন্টের বেনিফিট রিলেটেড থাকে। তো ওই ইনজুরিটা হইলে কোনো ধরনের তোমার সাজা টাজা এটসেট্রা এগুলোর ব্যাপার আসে না। তো এই পেজটা পারলে একটা স্ক্রিনশট রাখতে পারো, ডেফিনিশন গুলো যেহেতু এক জায়গায় করা আছে তোমাদের জন্য সুবিধা। এন্ড পরের পেজে হচ্ছে এই চ্যাপ্টারের মেকানিক্যাল ইনজুরি যে কয়টা ডেফিনিশন লাগে সেই কয়টা আর কি রাখার চেষ্টা করছি। তো এখানে ভাগ ভাগ করা আছে, এই ভাগ ভাগ করা থাকলে আর কি মুখস্থ করতে সুবিধা হয়, ওই হিসাবেই রাখা। তো তার মধ্যে ব্রুজের ক্ষেত্রে দেখো যে এক্সট্রাভ্যাসেশন, এই ওয়ার্ডটা কিন্তু একদম কনক্রিট, তার এটা চেঞ্জ করা যাবে না ডেফিনিশন থেকে। আর বাকিগুলো নিজের মতো বুঝাই বলতে পারবা। আর এই যে লাস্টে ব্লান্ট ফোর্স, এক্সট্রাভ্যাসেশন এন্ড ব্লান্ট ফোর্স, এই দুইটা ওয়ার্ড কিন্তু এই আমার ডেফিনিশনের একটা কি ওয়ার্ড। আর অ্যাপ্রেশনের ডেফিনিশন এটা রাখলেই হবে, এটা নিয়ে কোনো ঝামেলা করে না। আর স্ট্যাবন্ডের ক্ষেত্রে তোমার এই যে প্রথম পোর্শনটা এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো ডেফিনিশনের পার্ট শেষ হয়ে গেলে এখানে এই আইটেমের আরেকটা পার্ট আসতেছে ক্লাসিফিকেশন রিলেটেড, উন্ডের ক্লাসিফিকেশন। তো এটা পরীক্ষায় মনে করো মেডিকেল লিগাল ক্লাসিফিকেশনটা দেখা যায় যে বেশি আসতেছে বা বেশি ধরতেছে। আর লিগালি কিভাবে ভাগ করা হয়, লিগালির ক্ষেত্রে যে গ্রিভাস হার্ট পোর্শনটা এটা অনেক দেয়। আর বাকি যে মেডিকেল ক্লাসিফিকেশন যেগুলো আছে এগুলো জাস্ট রিডিং দিবা, এগুলা থেকে ওইভাবে পেছাবে না। আর ওয়েপন্স এর পার্টটা যেটা আছে এটা তো অস্পির জন্য আমাদের আলাদা করে পড়া লাগবে, অস্পিতেই মেনলি এটা আসে, ওইটা আলাদা করে পড়ে নিতে হবে আর কি, তোমার এক জায়গায় গুছায়। তো এবার হচ্ছে আমি গ্রিভাস হার্টের পার্টটা রাখতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে মোস্টলি আসা একটা রিটেন কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। তো গ্রিভাস হার্টের ক্ষেত্রে তোমার প্রথমেই লাগবে হচ্ছে ডেফিনিশন। ওকে, তো ডেফিনিশনটা আমরা কিভাবে লিখতে পারি, তো দুইটা জিনিস আমরা হচ্ছে বাদ দিতে পারবো না, একটা হচ্ছে ডাজন্ট হিল র্যাপিডলি, আর একটা হচ্ছে লিভস পার্মানেন্ট ডিফর্মিটি অর ডিসফিগারেশন। এই দুইটা বাদ দেওয়া যাবে না ডেফিনিশন থেকে। এখন হার্ট হচ্ছে আমাদের ডেফিনিশনটা ফার্স্ট পেজে ছিল, ওইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে গ্রিভাস। গ্রিভাস স্পেলিংটা কিন্তু দেখো, অনেকে আছে গ্রিভিয়াস বলে, অনেক কাহিনী আছে, বাট এটা আসলে গ্রিভাস। ওকে, তো গ্রিভাস হার্টের ডেফিনিশনে যে যে পয়েন্ট আছে তার উল্টা করলেই হচ্ছে আমরা সিম্পল হার্টের ডেফিনিশন পেয়ে যাবো। তার মানে সিম্পল হার্ট যেটা, ওইটা হচ্ছে হিলস র্যাপিডলি এন্ড ডাজন্ট লিভ এনি ডিফর্মিটি অর ডিসফিগারেশন। এখন আসতেছে হচ্ছে গ্রিভাস হার্টের কম্পোনেন্টস। ওকে, তো গ্রিভাস হার্টের কম্পোনেন্ট 8টা, এন্ড ইউ হ্যাভ টু সে ইট ইন অর্ডার। একদম অর্ডার ব্রেক করার কোনো সুযোগ নেই। ওকে, অর্ডারলি যাইতে হবে। তো তার জন্য মনে করো এলিয়েনের মুখটা তো লাগতেছে একটু পরে, তার আগে আমরা হচ্ছে একটু একটু করে আগাই। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের ইমাস্কুলেশন। তো ইমাস্কুলেশনের আন্ডারে আবার তোমার 3টা পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে তোমার কাটিং অফ পেনিস, দেন আসতেছে হচ্ছে ক্যাস্ট্রেশন, এন্ড আরেকটা আছে হচ্ছে কজিং লস অফ পাওয়ার অফ ইরেকশন। তার মানে স্পাইনাল কলামে এমন ব্লো দিছে যার জন্য হচ্ছে তোমার লস অফ পাওয়ার অফ ইরেকশন হয়েছে, এরকমটাকেও আমরা ইমাস্কুলেশনের মধ্যে ধরতে পারি। তো প্রথম পয়েন্টটা গেল ইমাস্কুলেশন। দেন হচ্ছে আমাদের পরপর করে যাবে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 এ আসবে হচ্ছে আমাদের এই চোখ, পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, ফর্মাল ভাবে এইভাবে বলতে হবে,
পুরাটাই তোমার পরপর মনে রাখার জন্য এই ছবিটা কাজে লাগাইতে পারো। এবার 3 নম্বরে আসতেছে এই যে আমার এই আজব দেখতে কান। কান হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং পাওয়ার অফ আইদার আই। ঠিক আছে, 3 নাম্বারটা গেল। এবার 4 আর 5 হচ্ছে পুরাটাই আমাদের জয়েন্ট রিলেটেড। তো এখানে আশেপাশে আমি একটা জয়েন্টই পাচ্ছি, সেটা হচ্ছে নেক জয়েন্ট। তো নেক জয়েন্টে হচ্ছে আমাদের 4 আর 5 নাম্বার পয়েন্টটা আমরা রাখতে পারি। তো 4 নাম্বারে সেই প্রাইভেশন দিয়ে কন্টিনিউ হবে, প্রাইভেশন অফ মেম্বার অফ এনি জয়েন্ট এরকম। আর 5 হচ্ছে পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট অফ পাওয়ার অফ এনি জয়েন্ট। এখানে জয়েন্টের আগে দেখবা যে অলওয়েজ মেম্বার আর জয়েন্টের কথা বলছে। মেম্বার বলতে বোঝায় যে জয়েন্ট ফর্ম করে যেসব কম্পোনেন্ট, সেগুলোর যে কোনো একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাওয়া, লাইক লিগামেন্ট, তারপর হচ্ছে টেন্ডন বা সারাউন্ডিং ক্যাপসুল এটসেট্রা। দেন আসতেছে আমার 4 আর 5 নাম্বার পয়েন্ট যেহেতু শেষ, 6 নাম্বারে কি আসবে? 6 নাম্বারে কপালে 6 দিবা। ঠিক আছে, তো এইটা আর হচ্ছে আমার হেড। হেড ধরে ধরে নিচ্ছি এইটুকু আর কি। তো 6 বোঝাচ্ছে পার্মানেন্ট ডিসফিগারেশন অফ হেড অর ফেস। আর 7 নাম্বারে যে আমার এখন একটু ফানি কাজ করাই লাগবে, কিছু করার নেই। এই যে তো 7 নাম্বারে আমার আছে হচ্ছে ফ্র্যাকচার ডিসলোকেশন অফ বোন অর টুথ। আর 8 নাম্বারের সামারিটা মাথায় রাখো, লাইনটা হুবহু হইতে হবে এমন বাধ্যবাধকতা আসলে নেই। তো তোমার এটা শুরু করতে হবে এইভাবে যে এনি হার্ট হুইচ ইনডেঞ্জার্স লাইফ এন্ড সাফারারকে 20 দিন মতো তার লাইফের নর্মাল যে কাজগুলো সেগুলো করতে দেয় না, মানে করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, এরকম কিছু একটা। তো 20 দিনই কেন, এটা নিয়ে কিন্তু কোশ্চেন করে যে তোমার 20 দিনের কথাই কেন বললা। তো দেখা যায় যে ওই লোকটা যদি কোথাও চাকরি করে সাপোজ, তো 20 দিন যদি উনি ওইখানে না যাইতে পারে, তাহলে বেতন টেতনও পাবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে হার্টটা করছে অপরাধী, যে তার কাছ থেকে একটা টাকা বা রিফান্ডমেন্ট পাওয়ার একটা ব্যাপার থাকে এই জন্য। তো এই গেল হচ্ছে আমাদের গ্রিভাস হার্টের কম্পোনেন্ট গুলা। এবার হচ্ছে গ্রিভাস হার্টের পানিশমেন্ট, যেটা পানিশমেন্টটা হচ্ছে মাঝে মাঝে থাকবে। পানিশমেন্টের মধ্যে প্রথমে আসতেছে হচ্ছে তোমার 7 বছর ইমপ্রিজনমেন্ট হইতে পারে। আর যদি ডেডলি ওয়েপন ইউজ হয় তাইলে হচ্ছে আমাদের 10 ইয়ার্স মতো প্রিজনমেন্ট হইতে পারে, আর সাথে প্লাস মাইনাস ফাইন। তো আমাদের নোট বইতে দেখবা যে ভাইবার জন্য একটা আলাদা পোর্শন করে দেওয়া আছে যে গ্রিভাস হার্টের ক্রাইটেরিয়ার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিছু কিছু যে কোশ্চেন। তো তার মধ্যে ইম্পর্টেন্ট একটা তো বললাম 20 দিনের ওইটা। আর আর একটা ক্ষেত্রে যে পার্মানেন্ট ডিসফিগারেশন অফ দ্য হেড অর ফেস, এই পয়েন্টটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। মনে করো যদি কোনো মহিলা হয় আর সে মনে করো মডেল অথবা নায়িকা এই টাইপের হয়, তার অ্যাপিয়ারেন্স তার কাজের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। তো তার মুখে যদি একটা ছোট দাগও পড়ে বা ছোট কাটও হয় যার জন্য স্কার হয়, সেই ক্ষেত্রে ওই ছোট স্কারটাও তোমার গ্রিভাস হার্টের মধ্যে পড়বে। এন্ড দেন তোমার আর একটা কোয়েশ্চেন আসতে পারে যে শুধুমাত্র দাঁত যদি পড়ে যায়, এমনি পড়ে গেছে মনে করো, কোনো আঘাত টাঘাত কিছু নেই, এটা প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে এটা গ্রিভাস হার্ট হবে কিনা। ওই ক্ষেত্রে দেখা যায় যে তোমার গ্রিভাস হার্ট হয় না, দাঁত এমনি এমনি পড়ে গেছে, কোনো আঘাতের হিস্ট্রি নেই এরকম। তো মোটামুটি এই পয়েন্ট গুলা একবার দেখলে হবে। এবার আসতেছে সিওডি, এটা ক্যাশ অন ডেলিভারি না, এটা হচ্ছে কজ অফ ডেথ। তো এটা রিটেনে আসে কম বেশি। তো তার মধ্যে ইমিডিয়েট কজ যেগুলো আছে তোমার, এগুলা হচ্ছে 4টা আছে। তো 4টাই দেখা যায় যে বলা লাগতেছে কম বেশি। তো প্রথমে আসতেছে হচ্ছে আমাদের হেমোরেজ, যেটা তোমার এক্সটার্নালও হইতে পারে, আবার আরেকটা হচ্ছে ইন্টারনাল হইতে পারে। হেমোরেজের ক্ষেত্রে ডেথ হয় যদি লস অফ 1/3 অফ ব্লাড ভলিউম ইন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে বডির টোটাল ব্লাডের 3/1 যদি লস হয়, সেই ক্ষেত্রে হেমোরেজের মাধ্যমে ইমিডিয়েট ডেথ হয়। তো এই যে এইটুক কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। ওকে, 1/3 অফ ব্লাড ইন 1 আওয়ার। হেমোরেজ দেন আসে হচ্ছে শক, রিফ্লেক্স, ভ্যাগাল ইনহিবিশন, একদম মুখস্থ যাইতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। আর লাস্ট পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে মেকানিক্যাল ইনজুরি টু এনি ভাইটাল অর্গান। এই 4টা পয়েন্ট মোটামুটি পরপর বলা লাগে। আর ডিলিট কজের মধ্যে যেগুলো আছে ওগুলোর মধ্যে তোমার আমি একটু ছোট নিমোনিক ইউজ করতে পছন্দ করতাম। তো এর মধ্যে তোমার 1 নাম্বার পয়েন্টে ইনফেকশন রাখতে হবে, রাখতে পারো আর কি। আর জিতে আসবে হচ্ছে গ্যাংগ্রিন। ক্রাশ দিয়ে আমি আসলে বোঝাইছি ক্রাশ সিনড্রোম। এখন ক্রাশ সিনড্রোমটা কি জিনিস? ক্রাশ সিনড্রোমটা হচ্ছে যদি কোনো পেশেন্টের গায়ে উপর থেকে ট্রাক বা তোমার বাস এই টাইপের জিনিস চাপা দিয়ে চলে গেল, মনে করো বডির একটা এক্সটেন্সিভ এরিয়ার মাসেলের উপর দিয়ে অনেক বেশি ট্রমা বা ব্লো বা ফোর্স আসছে, তার মানে যে কোনো পিটুনির ক্ষেত্রে ওই জিনিসটা দেখতে পাবা। তখন কি হয়, ওই রিজিয়নের মাসেল হচ্ছে তোমার ব্রেকডাউন করে। মাসেল ব্রেকডাউন করার কারণে মাসেল থেকে তোমার কি আসে বলতো? এটা আসে হচ্ছে মায়োগ্লোবিন।
এই মায়োগ্লোবিনটা তোমার আলটিমেটলি কিডনির কাছেই তো যাবে, তাই না, ফিল্টার হওয়ার জন্য। তো কিডনিতে যাওয়ার পরে কি হয়, এই কিডনিতে রেনাল টিউবিল ব্লকেট করে দেয় ওরা, কারণ মায়োগ্লোবিনের সাইজ কিন্তু ছোট না। গ্লোমেরুলাস যেগুলো ফিল্টার করতে পারে সেই রেঞ্জের মধ্যে সাইজটা পড়তেছে না, এই জন্য এখানে তোমার রেনাল টিউবিল ব্লকেট হয়ে যায়। রেনাল টিউবিল ব্লকেট হয়ে গেলে তোমার কি হবে, নেক্রোসিস হয়ে যাবে আলটিমেটলি রেনাল টিউবিউলের। দেন হচ্ছে তোমার রেনাল ফেলিয়ার, আর ওইটা থেকে হচ্ছে ডেথ হয়ে যায়। তো এটা হচ্ছে তোমার এটা একটা এক্সাম্পলও আছে। এই যে বুয়েটে ওই যে আবরার ফাহাদ মারা গেছিল, উনিও হচ্ছে তোমার এই ক্রাশ সিন্ড্রোমের জন্যই দেখা গেছে যে লাস্টে যে রেনাল ফেলিয়ার হওয়ার কারণে মারা গেছিল। ঠিক আছে, তো মোটামুটি এই পোর্শন থেকে এইগুলাই লাগে। কজ অফ ডেথের ক্ষেত্রে তোমার ইমিডিয়েট গুলার ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে যে এই চারটা হচ্ছে মাস্ট বলাই লাগে, আর অনেক পেইড একটা হাই পেইড কোশ্চেন। এইবার হচ্ছে এই চ্যাপ্টারের মেইন পার্টে চলে আসা। প্রথমেই হচ্ছে অ্যাব্রেশন নিয়ে আলোচনা করা যাক। তো অ্যাব্রেশনের ক্ষেত্রে প্রথমে যে ডেফিনিশন লাগবে ওইটা তো ওই পার্টে আমরা লিখে আসছি। এখন এখান থেকে কোশ্চেন কি কি করে, তোমার মনে করো টাইপস আস করতে পারে। টাইপসের ক্ষেত্রে এই ছোট একটা ইউজ করতে পারো। তো প্রথমেই আসতেছে হচ্ছে স্ক্র্যাচেস, এটাকে লিনিয়ার অ্যাব্রেশনও বলে। দেন হচ্ছে স্লাইডিং অ্যাব্রেশন, তারপর আসে হচ্ছে তোমাদের প্রেসার অ্যাব্রেশন, এন্ড পরে লাস্টেরটা হচ্ছে ইমপ্রিন্ট অ্যাব্রেশন। এখন এখানে একটা কোশ্চেন করে যে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে রোপের যে মার্কটা থাকে গলায়, এটা কি প্রেসার অ্যাব্রেশন নাকি হচ্ছে ইমপ্রিন্ট অ্যাব্রেশন? তো এটার অ্যান্সার হয় তোমার এটা হচ্ছে একটা প্রেসার অ্যাব্রেশন। তো কেন প্রেসার অ্যাব্রেশন? কারণ এখানে দেখা যায় যে রশির যে ফ্রিকশনটা কম কাজ করতেছে, অতটা কাজ করে না, ফ্রিকশন কম কাজ করে, এন্ড বডির ওয়েটের জন্য তোমার ওইখানে ওই রশি বরাবর নেকে অনেক বেশি প্রেসার কাজ করে। তো এখানে প্রেসারের ইফেক্টটাই নেই, এই জন্য এটাকে প্রেসার অ্যাব্রেশন বলা যায়। দেন বলবে তাহলে একটা ইমপ্রিন্ট অ্যাব্রেশনের এক্সাম্পল দিতে। এটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তোমার যে টায়ার মার্ক আছে ওইটাই দেখা যায় ওয়ান অফ দ্য মোস্ট কমন। তারপরে এখানে আরেকটা কোশ্চেন আসে তোমার গ্র্যাভেল র্যাশ বা ফ্রিকশন বার্ন বা ব্রাশ বার্ন, এই তিনটার একই জিনিস। এই ব্রাশ বার্ন দিয়ে হচ্ছে তোমার রিটেনে হচ্ছে দেখা যায় 2-3 মার্কের কোশ্চেন আসে কম বেশি। তো এটা হচ্ছে তোমার ভায়োলেন্ট রাবিং যদি হয় বডির কোনো পোর্শনে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ব্রাশ বার্নটা দেখা যায়। এটা কোনো ধরনের বার্ন না, কিন্তু নট এ বার্ন, ঠিক আছে, এটা একটা অ্যাব্রেশন। এই যে তোমাকে কোশ্চেন করে আস্ক করবে এটা কি কোনো ধরনের বার্ন কিনা, তোমার বলতে হবে যে এটা কোনো বার্ন না, এটা জাস্ট একটা টাইপ অফ অ্যাব্রেশন। সরি, এই পার্টটা একটু ঝামেলা হয়ে গেছে। তোমার গ্র্যাভেল রাশ আর ব্রাশ বার্ন একই জিনিস, বাট ফ্রিকশন বার্ন কিন্তু আলাদা জিনিস, এখানে যে ঝামেলা হয়ে গেছে একটু। তো ফ্রিকশন বার্ন এটা ডিফারেন্ট। ফ্রিকশন বার্নের ক্ষেত্রে তোমার কি হয় যে এক্সটেন্সিভ এক্সকোরিয়েশন হবে বডির কোনো পার্টের, উইদাউট হচ্ছে তোমার সিরিয়াস ব্লিডিং। কোনো মার্কও থাকবে না এই জন্য। তো এটা নর্মালি হয় যে তোমার চলন্ত গাড়ি থেকে অথবা মোটরসাইকেল, বাইক, এইগুলা থেকে যখন অ্যাক্সিডেন্টের টাইমে ছিটকে রাস্তার উপর পড়ে যায়, তখন দেখা যায় যে তোমার কোনো লাঠি, গাছের ডাল, এগুলার সাথে যেই ব্লোটা হয় বা ঘষা লাগে, তখন যে তোমার এই ফ্রিকশন বার্নটা হয়ে থাকে। দেন হচ্ছে এই যে প্রত্যেকটা ইনজুরি থেকে আমাদের আরো দুইটা জিনিস শেখা লাগে, টাইপস, মেডিকো লিগাল ইম্পর্টেন্স, ক্যারেক্টারিস্টিক্স। টোটালে এই কয়টা জিনিস আর কি। তো মেডিকো লিগাল ইম্পর্টেন্স এখানে অ্যাব্রেশন, ব্রুজ প্রত্যেকটারই মধ্যে মধ্যে আছে। তো দেখা যায় যে 7টা 8টা পয়েন্ট সাজাইলে ইজিলি হয়ে যায়। তো 7টা 8টা পয়েন্টের প্যাটার্ন হচ্ছে সব জায়গায় টেমপ্লেট হিসেবে সেম ফলো করতে পারো। তো তার মধ্যে প্রথমে যাবে হচ্ছে এটা কোন টাইপের ইনজুরি। কোন টাইপ বলতে আমি বোঝাচ্ছি তোমার সুইসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল নাকি হোমিসাইডাল। তার মানে এটার অ্যান্সার করলে তোমার প্রথম পয়েন্টটা হয়ে যাবে। তো অ্যাব্রেশন দেখা যায় যে নর্মালি অ্যাক্সিডেন্টালি হয়, আর কখনো হোমিসাইডাল হতে পারে, বাট সুইসাইডাল খুবই রেয়ার। তারপরে এটা হচ্ছে এই টাইপের মধ্যে আরেকটা জিনিস পড়বে, এটা সিম্পল ইনজুরি নাকি হচ্ছে তোমার ডিপ ইনজুরি, গ্রিভাস হার্ট, এইসব কিনা, এসব বলতে হবে। তারপর হচ্ছে একদম মুখস্থ কথা চলে যাবে যে ইম্প্যাক্ট, যে এই ইনজুরি থেকে ইম্প্যাক্ট অফ দা ফোর্স বোঝা যায়, ইম্প্যাক্ট অফ ফোর্স বোঝা যাবে, এরকম মুখস্থ লিখে যাওয়া, ডিরেকশন অফ ফোর্স বোঝা যাবে।
ইম্প্যাক্ট গেল, ডিরেকশন গেল, তারপরে হচ্ছে কোন ধরনের উইপন ইউজ করা হয়েছে, তারপরে ইনজুরির এজ দেখে হচ্ছে তোমার দুর্ঘটনার টাইম বোঝা যায়, ক্যারেক্টার, ম্যানার, মোটিভ, এইভাবে মুখস্থ আর কি পয়েন্টের টেমপ্লেটটা মাথায় রাখলে 7-8টা পয়েন্ট ইজিলি হয়ে যায়। আর হচ্ছে লাস্টে হচ্ছে একটা পয়েন্ট রাখবা যে সিম্পল আর গ্রিভাস হার্টের। তো গ্রিভাস হার্টের যে 8টা পয়েন্ট আছে না, বলবা যে এখানে মনে করো চোখে যদি অ্যাব্রেশন হয় সেটা হচ্ছে গ্রিভাস হার্টের মধ্যে পড়বে। এরকম আলাদা আলাদা ইনজুরির ক্ষেত্রে এই গ্রিভাস হার্টের লোকেশন অনুযায়ী বলবা যে এই এরিয়ায় যদি ব্রুজ হয় দেখা যায় তাহলে এটা একটা গ্রিভাস হার্ট, অথবা এই এরিয়া ল্যাসেরেশন হলে এটা একটা গ্রিভাস হার্ট, এরকম করে একটা পয়েন্ট লাস্টে অ্যাড করে দিতে পারো। ঠিক আছে? তো এই প্রথম 3টা তো উইপন রিলেটেডই, যে বডিতে ইনজুরির সাইজ, শেপ, এগুলো দেখে বোঝা যায় ইম্প্যাক্ট অফ ফোর্স কেমন ছিল, ডিরেকশন অফ ফোর্স কেমন ছিল, শার্প নাকি ব্লান্ট অবজেক্ট বা উইপন ইউজ করা হয়েছে এটা বোঝা যায়। তারপরে ইনজুরির এজ হচ্ছে তোমার কালার চেঞ্জ দেখে বোঝা যায়, এটা লিখবা যে ইনজুরির কালার চেঞ্জ দেখে অনেকটাই বোঝা যায়। তারপর হচ্ছে ইনজুরির ক্যারেক্টার কেমন, তোমার সেলফ ইনফ্লিক্টেড না অন্য কেউ করছে, এই জিনিসটা তো তোমার মোটামুটি বোঝা যায় প্যাটার্ন দেখে। ম্যানার, মোটিভের মধ্যে দিবা যে ওই একই কথা আবার আসতেছে, যে নিজে থেকে করছে, অ্যাক্সিডেন্টাল নাকি সুইসাইডাল, হোমিসাইডাল, এইসব জিনিস মার্চ করে আর কি কম বেশি লিখে দিবা, একই জিনিস আর কি ডিফারেন্ট প্যাটার্নে লেখা বলে যাকে। আর ম্যানার দিবা যে ইনজুরি ডিস্ট্রিবিউশন দেখে হচ্ছে ম্যানার বোঝা যায়। তো এই স্ক্রিনশটটা রাখতে পারো, এই যে যে কয়টা হেডলাইন রাখছে এই হেডলাইনের অ্যান্সার করলে সব কয়টা ইনজুরি দেখা যায়, তোমার মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। এইবার হচ্ছে আমাদের ইনজুরির ক্যারেক্টার, সব কয়টা দেখা যায় যে ক্যারেক্টার আস করে, রিটেনেই থাকে নর্মালি, ভাইবা অতটা থাকে না। তো ইনজুরির ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারের মধ্যে হচ্ছে তোমার এখানেও বাধা দেওয়ার কয়টা পয়েন্ট, সেটা হচ্ছে ইনজুরির শেপ, সাইজ, মার্জিন, ডাইমেনশনস, দেন হচ্ছে তোমার এইখানে একটা এইভাবে যাবে, তার মানে একটা নেমোনিক হিসেবে যায়, এসএস এমডি হিজ ফাদ, মনে করো এমডি একটা মানুষ, তার ফাদ আর কি, ট্র্যাপ। তো এসএস দিয়ে তো সাইজ আর শেপ গেল, এমডি মার্জিন, টি দিয়ে ডাইমেনশন, এইচে যাবে হচ্ছে আমাদের হিলিং, আই দিয়ে হচ্ছে আমাদের ইনফেকশন, এসে হচ্ছে স্কার। যদি র্যাপিড হিলিং হয় তাহলে স্কার হবে না, যদি ডিলেড হিলিং হয় তাহলে হচ্ছে স্কার হবে, ওইভাবে লিখতে হবে। দেন এফ এ হচ্ছে আসে যে ইনজুরির ফ্লোরটা কেমন, এতে আসে হচ্ছে সাথে আর কোনো ফিচার আছে কিনা, অ্যাসোসিয়েটেড ফিচার, এক্সট্রা যদি কিছু লেখা থাকে আর কি। আর ডি তে আসতেছে হচ্ছে আমাদের ড্যামেজ টু দ্য টিস্যু কেমন, কম নাকি হচ্ছে বেশি। যদি অনেক বেশি ড্যামেজ হয় তাহলে বলতে হবে যে ভেরি লেস, আর যদি অনেক বেশি হয় তাহলে হচ্ছে ক্রস। আর এই এইচ রে হচ্ছে আমাদের আসতেছে হেমোরেজ, এখানে জায়গাটা আসলে একটু ছোট করে লেখা হয়ে গেল, একটু বাড়াইনি এরিয়া। তো এটা হচ্ছে তোমার সাজানোর ক্ষেত্রে এসএস এমডি হিজ ফাদ এটা তো মনে থাকার জন্য একটু সহজ, বাট তোমার লিখে যাবা হচ্ছে এটা একে রাখবা এই পোর্শন, এটা 2-এ, এটা হচ্ছে 3-এ, আর এটা হচ্ছে 4-এ, তার মানে 4টা খণ্ড আকারে লিখলে তোমার হচ্ছে সিরিয়ালটা ভালো থাকে আর কি। আর তাছাড়া সবকটা মনে রাখতে গেলে এটা ইউজ করলেই হবে। তো প্রত্যেকটা ইনজুরিতে এই প্রত্যেকটা পয়েন্টের অ্যান্সার যদি অ্যাড করো তাহলে হচ্ছে ক্যারেক্টারিস্টিক সবকটা অ্যান্সার হয়ে যাবে। তো অ্যাব্রেশনের ক্ষেত্রে আরেকটা কোশ্চেন আসে যে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স ডিপেন্ডিং অন দ্য পার্টস অফ দ্য বডি, যেখানে অ্যাব্রেশনটা হইছে। তো এখানে বডির পার্ট ওয়াইজ যাইতে হবে, যে যদি ফিমেলের ব্রেস্টের উপরে যদি অ্যাব্রেশন থাকে ওটাকে সেক্সুয়াল অফেন্সের মধ্যে ফেলা যায়, তারপরে নেকে যদি নেল স্ক্র্যাচ থাকে ওটাকে থ্রটলিং, অ্যানাসের অ্যারাউন্ড হলে সোটোমি, এরকম 4টা-5টা পয়েন্ট আর কি আছে, এটা নোট বই থেকে পড়লেই হবে, একটু ইম্পর্টেন্ট আর কি। এবার আসতেছে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ব্রুজ। তো ব্রুজের ডেফিনিশনে আমি ওই সময় যেটা বললাম, এক্সট্রাভেসেশন, এই কথাটা বাদ দেওয়া যাবে না। ইফিউশন লেখা আছে নোট বইতে মোস্ট প্রবাবলি, বাট ইফিউশন বলে কেউ কেউ আবার মাইন্ড করে, ঠিক আছে, ইফিউশন বলা যাবে না, নেভার সে দ্যাট। তো ব্রুজ থেকে তোমার ফার্স্টে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এজ অফ ব্রুজ, এটা অনেক আসে। তো এই কালার চেঞ্জটা হচ্ছে এইভাবে মনে রাখা যায়, আর বি বি জি ওয়াই। তো আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রেড, যেটা হচ্ছে ইমিডিয়েটলি। দেন নেক্সট বি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ব্লু, এটা হচ্ছে ফিউ আওয়ার্স টু 3 days। দেন পরের বি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে এটা ব্লুইশ ব্ল্যাক বা ব্রাউন দুইটাই বলে, যেটা মনে থাকে তোমার সেটা হলেই হবে, কালার একটা লিখলেই হবে। এটা হচ্ছে তোমার 4th ডেতে যে হবে, আগেটা 3 ডেতে শেষ হয়েছে, তো এটা হচ্ছে 4th ডে পর্যন্ত যাবে। লাস্টেরটা আসতেছে হচ্ছে আমাদের গ্রিনিশ, এটা হচ্ছে তোমার পাবো আমরা 5 to 6 days। আর ইয়েলোইশ পাবো 7 to 12 days যে। আর দেন হচ্ছে তোমার পরে যে হচ্ছে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, একটা পয়েন্ট যাবে জাস্ট, এটা হবে এই 12 ডেজের ডাবল, তার মানে 24 days বা 2 weeks।
সরি উল্টা হয়ে গেছে, 2 উইকস মানে 14 ডেজ হবে, 14 ডেজ বা 2 উইকস, তার 2 উইকসের মধ্যে এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করেছে। এখন এখানে একটা এক্সট্রা জিনিস, যে কালার কার জন্য কোনটা হয়েছে। তো প্রথমে যেই ব্লুইশ ব্ল্যাক টু ব্রাউন ছিল, এখান থেকে শুরু হবে, এটা হয়েছিল আমাদের হিমোসিডারিনের জন্য, হিমোসিডারিন। অ্যান্ড পরে গ্রিনিশ, যেটা গ্রিনিশ হেমাটয়েডিনের জন্য হয়। আর ইয়োলুইশ তো আমরা এটা জানি সবাই কম বেশি, জন্ডিসের যা, এখানেও তাই, বিলিরুবিন, সিডেরিন, টয়েডিন, বিলিরুবিন। ওকে, তো এজ অফ ব্রুজ জিনিসটা হচ্ছে কম বেশি হয়। এখন এই কালার চেঞ্জের ডিরেকশন হচ্ছে কোন দিক, দেখো কালার চেঞ্জের ডিরেকশনটা তোমার পেরিফেরি থেকে সেন্টারের দিকে হয়, তার মানে চারদিক থেকে ছড়াইতে ছড়াইতে ভিতরের দিকে আসে, পেরিফেরি টু সেন্টার। তো চিলড্রেনদের ক্ষেত্রে দেখা যায় যে টাইম আর একটু কম লাগে, কারণ ওদের তো হিলিং আর তাড়াতাড়ি হয়। তো ওদের ক্ষেত্রে দেখা যাবে এটার সাথে পুরোপুরি করসপন্ড করবে না। তো এটা আইডেন্টিফিকেশন আইটেমের মধ্যেও দেখা যায় যে অনেক সময় দেয় যে কালার চেঞ্জ দেখে কিভাবে আইডেন্টিফাই করতে পারবা যে এটার ইনজুরিটার এজ কত এটসেট্রা। তো এখানে এই ব্রুজের এই এজটাই ফলো করা হয়। দেন হচ্ছে তোমার অন্যান্য ইনজুরির মতোই এখানে হচ্ছে তোমার ব্রুজের মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা লাগবে। এমএল ইম্পর্টেন্স এই যে আগে যেটা অ্যাব্রেশনের টাইমে দেখালাম, তোমার প্রথমেই হচ্ছে কোন টাইপ ওইটা বলবা, তারপর তো ওই যে বাকি পয়েন্টগুলা অ্যাব্রেশনের ওইটার মতোই যাবে, ঠিক এরকম যে কোন টাইপের ইনজুরি, ইম্প্যাক্ট অফ ফোর্স বোঝা যায়, তারপর ডিরেকশন অফ ফোর্স তো ব্রুজের ক্ষেত্রে বোঝা যায় না, এটা বলতে পারো। ব্রুজ তো শার্প ওয়েপন দিয়ে হয় না, অলওয়েজ ব্লান্ট দিয়ে হয়। এভাবে প্রত্যেকটা থেকে চুজ করে করে তোমরা হচ্ছে লিখে দিলেই হবে, জাস্ট এরকম সেম প্যাটার্নে। এবার হচ্ছে একটা ভাইবার কোশ্চেন তোমার কম বেশি আস্ক করে, সেটা হচ্ছে যে অ্যাবডেশন বেশি ইম্পর্টেন্ট নাকি হচ্ছে ব্রুজ বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি লাগে, তার মানে কোনটা মেডিকোলিগালি আমাদেরকে একটা ইনজুরি কোন ধরনের বুঝতে বেশি সাহায্য করবে। তো এটার ক্ষেত্রে অ্যান্সার হয় তোমার হচ্ছে অ্যাব্রেশন ইজ মোর ভ্যালুয়েবল। কারণ হচ্ছে তোমার অ্যাব্রেশনে যে ইনজুরিটা হয় ওইটা সাইজ আর ওয়েপনের সাইজ হচ্ছে তোমার করসপন্ড করে, একই রকম সাইজই নেয়, একই রকম শেপই নেয়। দেন হচ্ছে তোমার মনে করো সাথে সাথে কালার চেঞ্জ পাওয়া যায়। আর মনে করো যে এইখানে ইনজুরি হয়েছে সেইখানেই হচ্ছে এট দ্য সাইট অফ অ্যাব্রেশনটা পাওয়া যায়। এন্ড অ্যাব্রেশনে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে ডিরেকশন অফ ফোর্স টের পাওয়া যায়, যেটা তোমার ব্রুজে পাওয়া যায় না। এইসব কারণে হচ্ছে অ্যাব্রেশন ব্রুজের থেকে বেশি বেটার। এখন ব্রুজ থেকে তোমার এমসিকিউ আসে একটা প্রশ্ন দিয়ে অনেক, সেটা হচ্ছে যে ফ্যাক্টরস মডিফাইং ব্রুজ। তো এটা হচ্ছে রিটেনের জন্য একটু দেখে রাখতে হয় যে এজ, সেক্স, কালার অফ স্কিন, ন্যাচারাল ডিজিজ, তারপরে গ্র্যাভিটি অফ শিফটিং অফ ব্লাড, এইসব পয়েন্ট উল্লেখ করে নোট বইতে যেভাবে আছে ওইভাবে দিবা। আর যেসব ডিজিজ আছে ডিজিজগুলো হচ্ছে এমসিকিউর জন্য একটু ভালোভাবে পড়বা, আইটিপি, পারপুরা, থ্রম্বোসাইটোপিনিয়া, হিমোফিলিয়া, এইসব হাবিজাবি যেগুলো আছে। দেন ট্র্যামলাইন ব্রুজ যেটা আছে, ট্র্যামলাইন ব্রুজ এটার মেকানিজমটা লাগে। তো এটার মেকানিজম বলতে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বডি সারফেস, এই যে এইখানে একটা তোমার এরকম একটা বেলনাকার জিনিস দিয়ে হিট করা হয়েছে, হলে কি হবে, যেই পোর্শনে হিট করা হয়েছে, এই যে এই পোর্শনটাতে তো হিট করা হয়েছে, এখানে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। বাট এই যে আমার মনে করো এই যে সলিড সারফেস, হিট করা পোর্শনে কোনো চেঞ্জ নেই, বাট ওর পাশেই যে দুই সাইডে এরকম প্যারালেল লাইন আকারে দুইটা হচ্ছে ব্রুজ দেখা যায়। যেহেতু প্যারালেল থাকে এই জন্য এটাকে ট্র্যামলাইন ব্রুজ বা রেল লাইন ব্রুজ বলা যায়। তো এটা কেন হয়, যখন তোমার এই ব্লোটা লোকালাইজড একটা এরিয়াতে পড়ে, ওর পাশে যে স্কিন থাকে, তারপরে আন্ডারলাইন যে সাবকিউটেনিয়াস টিস্যু থাকে, ওইখানের ব্লাড ভেসেলগুলোর উপর তোমার হচ্ছে একটা প্রেশার পড়তেছে, তাই না, স্ট্রেচিং এর জন্য একটা প্রেশার পড়ে। তখন কি হয়, তোমার ওই যে ওইখানে ওই এরিয়াতে, তার মানে এই প্যারালেল এরিয়াতে যে স্মল ব্লাড ভেসেলগুলো থাকে রাপচার করে। রাপচার করলে কি হয়, ওইখান থেকে ব্লাডগুলা তোমার ওই সাবকিউটেনিয়াস টিস্যু, তার মানে এটা তো ফ্যাট, তাই না, এই ফ্যাটি টিস্যুর মধ্যে এক্সট্রাভ্যাসেট করে বা এক্সট্রাভ্যাসেশন করে। তখনই দেখা যায় আমাদের এই দুইটা প্যারালেল লাইন আকারে ব্রুজ তৈরি হয়। তো এটার মেকানিজমটা এই যে হালকা একটু লাগে, তাছাড়া আর কিছু না। এবার হচ্ছে ব্রুজের থেকে আমাদের পড়ার মধ্যে তোমার অনেকগুলো ডিফারেন্স হচ্ছে কাজে লাগে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে ট্রু ব্রুজ আর ফলস ব্রুজের মধ্যে ডিফারেন্স। তারপরে আরেকটা লাগতেছে হচ্ছে তোমার হাইপোস্ট্যাসিস আর ব্রুজের মধ্যে ডিফারেন্স। এই ডিফারেন্স গুলো তোমার হচ্ছে অনেক বেশি আসে, তো নোট বইতে যেমন আছে ওইভাবেই পড়লেই হবে, এখানে এক্সট্রা কিছু বলার নেই আসলে।
তো এর মধ্যে আমি ছোট একটা জিনিস শিখাইতে চাইছিলাম, সেটা হচ্ছে তোমার জীবিত ভার্সেস মৃত অবস্থার ইনজুরি। ঠিক আছে, যে কোনো ইনজুরি, অ্যাব্রেশন বলো, ব্রুস বলো, ল্যাসেরেশন বলো, এখানে একটা ছোট ডিফারেন্স থাকে। কারণ জীবিত অবস্থার ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে যে ইনফ্লামেশনের 3টা জিনিস পড়ছিলাম না, 3টা 4টা যেটাই বলো, যে রেডনেস, এই যে ইনফ্লামেশনের যে কয়টা কার্ডিনাল সাইন পড়ছিলাম না, এটা হচ্ছে জীবিত অবস্থায় যত ইনজুরি হবে সব কয়টার ক্ষেত্রে এই কয়টা সাইন পাবা। তার মানে রেডনেস দেখতে পারবা, দেন হচ্ছে সোয়েলিং, কালার চেঞ্জেস, দেন হচ্ছে ওয়ার্ম হয়ে যাবে, তারপরে ফোটার আর ফাংশন থাকবে না। এই সব কয়টা পয়েন্ট দিয়ে 5টা পয়েন্ট আলাদা বানাই দিতে পারবা জীবিত ইনজুরির ক্ষেত্রে। আর মৃতর ক্ষেত্রে এগুলো কোনোটাই পাবা না। তো এখানে যদি ট্রু ব্রুজ হয় সেখানেও তুমি এই পয়েন্টগুলো অ্যাড করতে পারবা, কারণ ফলস ব্রুজের ক্ষেত্রে তো এই সাইনগুলো দেখা যাবে না। তারপরে হাইপোস্টাসিস ভার্সেস ব্রুজের কথা বলতেছে, তো ব্রুজ তো তোমার কি হয়, লিভিং কন্ডিশনে হয় না। তো ওইখানেও তোমার এই 5টা পয়েন্ট দেখা যাচ্ছে, অ্যাড করে দিলে তোমার ডিফারেন্সের মধ্যে অনেকগুলো এক্সট্রা চলে আসতেছে। ফাংশনাল অ্যাসেটা নাও রাখতে পারো, ফরেনসিক যেহেতু প্যাথোলজি বলে কথা ছিল, বাট বাকি পয়েন্টগুলো থেকে তুমি 4টা ডিফারেন্স ইজিলি বানিয়ে নিতে পারবা। তো এটা একটা টেকনিক গেল। দেন আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে শিফটিং অফ ব্রুজ, যেটা ঠিক আছে। তো শিফটিং অফ ব্রুজটা এমসিকিউ বলো, ভাইবা বলো, তার মানে ইউনিভার্সালি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের সব ইনজুরির মধ্যে এই ব্রুজের পোর্শন থেকে একটু কোশ্চেন বেশি আসে। তো এখান থেকে ডেফিনিশনটা পড়বা যে তোমার লুজ অ্যারিওলার টিস্যু অথবা ফাশাল যে অ্যালাইনমেন্ট বা প্লেন, ফাশাল প্লেন দিয়ে যেখানে ইনজুরি হয় ওইখান থেকে ব্লাড অন্য এরিয়াতে চলে যায়, যে সেখানে কালার চেঞ্জ করে। সবকটা ব্লাডই কিন্তু এক্সট্রাভেসেটেড ব্লাড, ঠিক আছে। তো এর জন্য যেই ব্রুজের লোকেশনটা অন্যরকম পাওয়া যায়, তার মানে যেখানে ইনজুরি হয়েছে ওইখানে কোনো ব্রুজ নেই, একদম ক্লিয়ার, বাট অন্য এরিয়াতে দেখা যায় যে ব্লাড টালার জমে কালার টালার চেঞ্জ হয়ে অবস্থা খারাপ। তো এই অবস্থাকে বলা হচ্ছে আমাদের শিফটিং অফ ব্রুজ। এখানে এগুলা এই টাইপের পেশেন্ট হচ্ছে তোমার আমাদের মেডিকেলে যে ক্যাজুয়ালিটি ইমার্জেন্সি ওইখানে হচ্ছে অনেক দেখা যায়, দেখবা যে বসে আছে হেড ইনজুরি কিন্তু চোখের নিচে এতখানি কালো হয়ে বসে আছে বা লাল হয়ে বসে আছে। তো এই সবকিছুই হচ্ছে আমাদের শিফটিং অফ ব্রুজের জন্য হয়। তো তার মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা সেটাই হচ্ছে যে ব্ল্যাক আই। তো ব্ল্যাক আইতে আসলে কি হয়, তোমার ডিরেক্ট চোখে যদি তোমার ঘুষি অথবা কোনো আঘাত যদি দেওয়া হয়, বা তোমার যদি ফোরহেডে কোনো ব্লান্ট ওয়েপন দিয়ে অ্যাটাক করে, তখন কি হয়, তোমার ফোরহেড থেকে যে ব্লাডটা আছে ওইটা তোমার যেই সাবকিউটেনিয়াস অ্যারিওলার টিস্যু আছে ওইটা ধরে ধরে তোমার কি করে, আমাদের আইলিডের যে ফাশাল প্লেন আছে বা আইলিডের যে মাসেল আছে ওইখানের যে ফ্যাটি টিস্যু আছে, ঠিক আছে, ওই ফ্যাটি টিস্যু দিয়ে ব্লাডটা বেয়ে বেয়ে পেরিঅরবিটাল এরিয়া এসে জমা হয়। করার পরে আমরা এই যে লাস্টে যে এই ব্ল্যাক আইটা পাই। তো ব্ল্যাক আইয়ের মেকানিজম তো আমরা অ্যানাটমিতে আরো ভালো পড়ছিলাম, যে মাসেল, তারপরে টেম্পোরাল ফাসা টাসা আরো অনেক কিছু, তারপরে ফাসার প্লেন অনুযায়ী বলা ছিল এখানে। তো ওই অনুযায়ী যদি লিখতে পারে অ্যানাটমি বই খুলে ভালো। আর তাছাড়া এইটুকু বললে ফরেনসিকে হয়ে যাবে মোটামুটি, যে পুরাটাই ফ্যাটি টিস্যু ধরে ধরে ব্লাডটা নেমে আসে, এক্সট্রাভেসেটেড ব্লাড গুলা, তারপরে লাস্টের দিকে এসে এই যে আমাদের আইলিডের মাসেলের মধ্যে ফ্যাটি টিস্যু বেয়ে এসে পেরিঅরবিটাল এরিয়াতে জমা হয়। তো আর একটা কজ ছিল ব্ল্যাক আইয়ে, সেটা হচ্ছে ফ্র্যাকচার অফ ফ্লোর অফ অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা। 3টা কজে মোটামুটি লাগে। আর ব্ল্যাক আইয়ের আরো নাম আছে না, তোমার স্পেকটাকেল হেমাটোমা। তো চশমা যে এরিয়ায় থাকে ওই এরিয়াতে হয়তো ওই জন্য এটাকে স্পেকটাকেল হেমাটোমা বলে। তো এখানে শিফটিং অফ ব্রুজের ক্ষেত্রে ব্ল্যাক আইটা সবচেয়ে বেশি আসে, আর বাকি যে কয়টা আছে তোমার আমাদের নোট বইতে যতটুকু আছে ওইভাবে পড়লে মোটামুটি হয়ে যায়। আর মেকানিজমটা একটু দেখতে হবে, ঠিক আছে, শিফটিং অফ ব্রুজের মেকানিজম। এবার আসতেছে হচ্ছে আমাদের ল্যাসেরেশন। ল্যাসেরেশন থেকে খুবই অল্প লাগবে, তোমার মেডিকো লিগাল ইম্পর্টেন্স হয়েছে আমি যেভাবে বলছি ওইভাবে পয়েন্ট অনুযায়ী সাজাবা, ক্যারেক্টারিস্টিক্স ওই নিমোনিক্স অনুযায়ী পড়বা, তাইলে এই 2টা পয়েন্ট অলরেডি শেষ হয়ে যাবে। আর ডেফিনিশন তো ফার্স্ট পেজেই ছিল। তো ল্যাসেরেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে ক্লাসিফিকেশন তো 5টা আছে। তো এটা কিভাবে পড়া যায় সেটা একটু দেখি। এটা হচ্ছে একটা ক্যাটের স্ক্রিনশট নিছো, সাপোজ দিস ইজ ক্যাট। তো এসে কি কি আছে দেখি। প্রথমটা হচ্ছে তোমার স্প্লিট ল্যাসেরেশন, পরেরটা হচ্ছে স্ট্রেচ ল্যাসেরেশন, সি দিয়ে হচ্ছে কাট ল্যাসেরেশন, এ দিয়ে হচ্ছে অ্যাভালশন ল্যাসেরেশন, টি দিয়ে হচ্ছে আমাদের পিয়ার্স। তো এটা হচ্ছে আমাদের ল্যাসেরেশনের ক্লাসিফিকেশন। এখন এখানে কোয়েশ্চেন করে যে তোমার
অ্যাভালশন ল্যাসেরেশনটা সবচেয়ে কোথায় পাওয়া যায় আর এর আরেকটা নাম কি? অ্যাভালশন ল্যাসেরেশন তোমার হচ্ছে আরটিএ তে মেইনলি পাওয়া যায়, আর এই ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে ফ্লেইং। তো এটা কি হয়, তোমার একটা অ্যাঙ্গেল করে তোমার লং বোনের উপরে থাকা টিস্যুর উপর ফোর্স অ্যাপ্লিকেশন হয়, হইলে কি হয়, বোনের উপর থেকে যত যে টিস্যু থাকে সবকিছু তোমার একটা ফ্ল্যাপ হয়ে খুলে আসে। এটাকেই আমরা বলতেছি হচ্ছে ফ্লেইং। ফ্লেইং ইনজুরিও বলে কখনো কখনো। তো ল্যাসেরেশন থেকে মোটামুটি আর তেমন কিছু লাগে না। এইবার হচ্ছে আমাদের ইনসাইজ ডোন্ট। ইনসাইজ ডোন্ট থেকেও অনেক বেশি কমই পড়া, ব্রুজের মতো অত পড়া না আসলে কোথাও। তো ইনসাইজ ডোন্টের হচ্ছে ওই যে ক্যারেক্টারিস্টিক্সটা একটু বেশি লাগে। এটা ওই যে আমি যে পয়েন্ট আকারে ওই যে একটা নিউমোনিক্স দিছি ওই অনুযায়ী প্রত্যেকটা ফিল আপ করবা নোট বই দেখে, তাহলে দেখবা যে সাজানো হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আর এখান থেকে এক্সট্রা করে পড়তে হবে যেটা, সেটা হচ্ছে টেইলিং। টেইলিং জিনিসটা কি? টেইলিংটা হচ্ছে কি, যখন ইনজুরিটা মনে করো এই বরাবর গেছে আর কি, ওয়েপনটা, তার মানে ছুরিটা মনে করো এখান থেকে ফোর্স দিতে দিতে গেছে, তো এইখানে হচ্ছে আমার ইনজুরির ডেপথটা অনেক বেশি হবে, এখানে হচ্ছে অনেক বেশি ডিপ হবে ইনজুরি শুরুর দিকে, কারণ উইপন এখান থেকে ফোর্স দিয়ে দিয়ে তোমার ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে পিছনের দিকে টানতেছে আস্তে আস্তে। তো শুরুতে হচ্ছে ইনজুরিটা ডিপ হয়, তারপর আস্তে আস্তে ডেপথ কমতে কমতে একদম সুপারফিশিয়াল হয়ে যায় কাইন্ড অফ। তো যে এরিয়ায় যে এরকম হয়েছে সুপারফিশিয়াল হওয়া শুরু করছে, গর্ত অনেক কম, এখানে এই এরিয়াটাকে আমরা বলছি টেইলিং। এরকম হওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলি টেইলিং। তো ইনিশিয়ালি ডিপ থাকে, লাস্টের দিকে যে ইনজুরিটা সুপারফিশিয়াল হতে শুরু করে, এটাকে বলছি টেইলিং। তো নর্মালি হচ্ছে ইনসাইজ ডোন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মার্জিন গুলা হচ্ছে নর্মালি ইভার্টেড থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইনভার্টেড থাকে। এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস। তো এটা হচ্ছে এমসিকিউ তে পাবা, ভাইভাতেও মাঝে মাঝে পাবা। তো এখানে হচ্ছে স্ক্রোটামে পাবা, তারপর নেপ অফ নেক এন্ড এক্সিলা। তো এইগুলার রিজন কি, এখানে স্কিনের সাথে আন্ডারলাইং মাসেলের যে ফাইবার গুলা থাকে এগুলা টাইটলি অ্যাডহেয়ার্ড অবস্থায় থাকে। এই জন্য কাটার পরে কি হয়, তোমার ওই মাসেলের ফাইবারের পুলের কারণে মার্জিনটা ইনভার্টেড হয়ে যায়, ভিতরের দিকে চলে যায়, ঠিক আছে। এইবার আসে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইনসাইজড লুকিং উন্ড। এখন এর নামের মধ্যে ইনসাইজড কথা থাকলেও এটা নট এন, এটা কোনো ধরনের ইনসাইজড উন্ড না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্লিট ল্যাসেরেশন, তার মানে এক টাইপের ল্যাসেরেশন। তো এরই আরেকটা নাম হচ্ছে আমাদের ইনসাইজড লুকিং উন্ড। তো এটা কেন হয়, এটা হচ্ছে যেসব এরিয়াতে স্কিন হচ্ছে বোনের সাথে টাইটলি অ্যাডহেয়ার্ড আর নিচে খুবই কম ফ্যাটি টিস্যু থাকে, ধরতে গেলে নেই, এইসব এরিয়াতে আমার হচ্ছে যদি কোনো একটা ব্লান্ট উইপন ট্রমা দেয় বা ফোর্স অ্যাপ্লাই করে, তখন একদম ক্লিন কাটের মতো দেখা যাবে উপরের থেকে ল্যাসেরেশন হয়ে যাচ্ছে। তো এটা ডেফিনিশনটা এই যে বুঝে বুঝে পড়তে হবে, আর তিনটা জিনিস বাদ দেওয়া যাবে না, স্কিন ক্লোজ টু দা বোন এন্ড স্ক্যান্টি সাবকিউটেনিয়াস টিস্যু। এইসব এরিয়াতে যদি ব্লো পড়ে তাইলে হচ্ছে ইনসাইজ লুকিং উন্ড হবে। তো এইগুলার হচ্ছে তোমার সাইড গুলা বেশি আস করে, তো সবকটা সাইডে মোটামুটি লাগে, তো মাথা থেকে পাত দিকে যাবা তাইলে দেখবা যে পাততেছো, ভুল যাবে না। তো মাথা থেকে শুরু করি, তাহলে স্ক্যাল্প, তারপরে কি আসে আইব্রোজ, তারপরে কি আসে চিকবোন, আইব্রোজের নিচেই তো চিন্তা করো চিকবোন আছে, তারপরে হচ্ছে লোয়ার জ। মানুষ আঁকা যায় তাই না, বাজে হবে বাট কোনো রকম আর কি, খুবই অড। তো প্রথমে হচ্ছে স্ক্যাল্প গেল, দেন হচ্ছে আইব্রোজ গেল, তারপরে হচ্ছে চিকবোন, তারপরে হচ্ছে আমাদের লোয়ার জ মানে এই পোর্শনটা, তারপরে আসতেছে হচ্ছে আমাদের আইডিয়া ক্রেস্ট, দেন এই রিজিয়নেই তোমার আইডিয়া ক্রেস্টের পরে কি থাকে, পিরিনিয়াম থাকে, দেন হচ্ছে এই যে আমাদের শিন, এন্ড লাস্টে হচ্ছে আমাদের নি এন্ড হচ্ছে তোমার এলবো। এলবো তো নিয়ের মতোই ওয়েন ফ্লেক্সড, যখন ফ্লেক্স থাকে তখন তো স্কিনটা দেখা যায় যে বোনের সাথে অনেক বেশি টাইটলি অ্যাটায়ার হয়ে থাকে স্ট্রেচ করার কারণে, তো ওই টাইমেই হচ্ছে দেখা যায় এখানে যদি কোনো কিছুতে আঘাত করা হয় স্প্লিট ল্যাসেরেশন হয়ে যাবে। তো তাহলে পা থেকে মাথা পর্যন্ত গেলে মোটামুটি তোমার সবকটা পর পর হবে। আঁকাটা খুবই খারাপ হয়েছে বাট মনে রাখতে সুবিধা হলেই হয়। তো এখান থেকে ডিফারেন্স যেটা আছে আমাদের ইনসাইজড লুকিং উন্ড ভার্সেস ইনসাইজড উন্ড,
এটা নোট বইতে যেমন আছে, সব ধরনের নোট বইতে অনেক ভালো দেওয়া, ওইভাবে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? রিটেনের জন্য ইম্পর্টেন্ট, অস্পিতেও থাকে। এরপরে হচ্ছে তোমার কার্থ্রোটুন্ড। এর ফিচার যে কয়টা আছে একদম মাস্ট। তো ওই ফিচারের মধ্যে তুমি সবকিছুই মোটামুটি কম বেশি দিবা, তার মধ্যে কয়টা জিনিস বেশি ইম্পর্টেন্ট সেই কয়টাই আর কি আমি লিখতেছি। তো প্রথমে হচ্ছে এটা লোকেশন। রাইট হ্যান্ডেড পার্সনের ক্ষেত্রে হচ্ছে তোমার লেফট সাইডে হবে, তার মানে সে তো রাইট হ্যান্ডেড, নিজের গলার দিকে যাবে, তাহলে তো বাম দিক থেকে তোমার হচ্ছে চাপ দিয়ে কাটা শুরু করবে, তাহলে লেফটে হবে, লেফট সাইড অফ নেকে হবে, ওকে? আর রেয়ারলি তোমার বোথ সাইড হইতে পারে। আর লেভেলটা হচ্ছে অ্যাবোভ থাইরয়েড কার্টিলেজ। আর ডিরেকশন, তার মানে এগুলা হচ্ছে পরপর লিখে যাওয়া। ডিরেকশন হচ্ছে অ্যাবোভ ডাউনওয়ার্ডস। এই প্রথম তিনটা তো লিখবা, লেখার পরে হচ্ছে তোমার যে পয়েন্টটা টোটালি বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে হেজিটেশন কাট আর টেইলিং। এই 5টা পয়েন্ট মাস্ট রাখতে হবে, তারপরে হচ্ছে তুমি যা যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে কজ অফ ডেথ আস করে, কজ অফ ডেথ ইন সুইসাইডাল কার্থ্রোটুন্ড অথবা যে কোনো কার্থ্রোটুন্ড। সেখানে প্রথমেই হচ্ছে তোমার লিখতে হবে শক, হেমোরেজ, আর হচ্ছে ইম্বুলিজম যেটা আছে, এয়ার ইম্বুলিজম, ওইটা। দেন হচ্ছে তোমার সুইসাইডাল ভার্সেস হোমিসাইডাল যে কার্থ্রোটুন্ড আছে, ওই ডিফারেন্সটাও কিন্তু তোমার অ্যাড করে দিতে হবে। এখানে অনেক আসে, তো সুইসাইডালের ফিচার যাই, হোমিসাইডালের ফিচার তার উল্টা উল্টা। তো একটা যদি এই ফিচারটা ভালোভাবে পড়া থাকলে মোটামুটি ডিফারেন্স হওয়ার কোনো অসুবিধা হয় না। পাংচার উন্ডের ক্ষেত্রে অন্য উন্ডের মতোই তোমার ক্যারেক্টারিস্টিক্স অতটা লাগবে না এখানে, তোমার ক্যারেক্টারিস্টিক্স লাগবে। আর মেডিকেল লিগাল ইম্পর্টেন্স যদি কখনো আসে নিজে থেকে বানাই লিখে দিতে পারবা। তারপরে একটা অনেক ইম্পর্টেন্ট উন্ড, তোমার ওই যে ইসের মতো, ইনসাইজ লুকিং উন্ডের মতো, এটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেনে আসে আর হচ্ছে এমসিকিউতে আসে। কনসিল্ড পাংচার উন্ড, এর লোকেশন ওইটার মতোই তোমার অনেক বেশি আসে। এটাও যদি চাও তোমার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করতে পারো একইভাবে, কিন্তু এটার লোকেশন তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে আর কি। তো এটাও আমি একটু মাথা থেকে পা পর্যন্তই চিন্তা করতে করতে দেখি যাওয়া যায় কিনা। প্রথমে আসতেছে হচ্ছে তোমার ফন্টানেলি অফ নিউবর্ন, তারপর আসতেছে হচ্ছে ফর্নিক্স অফ আপার আইলিড, দেন তোমার এই যে এখানে আসবে হচ্ছে নস্ট্রিলস। মুখে এসে গেলাম, মুখের ভিতর থাকবে হচ্ছে সফট প্যালেট, এখানেও কনসিল পাংচার উন্ড করে। দেন তোমার এই যে নেকের পিছনের দিকেই তো নেপ অফ নেক থাকে, এখানে হচ্ছে নেপ অফ নেকে তোমার কনসিল পাংচার উন্ড করে, নেপ অফ নেক। দেন যাবে হচ্ছে আমাদের এক্সিলা। এইবার আসতেছে হচ্ছে আন্ডারফোল্ড অফ ফিমেল ব্রেস্ট। তো মাথা থেকে পা পর্যন্ত গেলে কিন্তু অনেকগুলা পয়েন্টই কিন্তু হয়ে যাচ্ছে কম বেশি, তাই না? তো দেন আসবে হচ্ছে এই লোকেশনে, সেটা হচ্ছে ভ্যাজাইনা রেকটাম। তো কনসিল পাংচার উন্ডের সাইডগুলো মোটামুটি এই পর্যন্ত গেলেই চলে আসছে সব কয়টা, কোনো ঝামেলা হয়নি। তো কয়টা আছে টোটাল পয়েন্ট? এখানে 8টা 9টা মতো আছে, তো এখান থেকে 7টা মতো যদি পারো তাহলেই হবে। অ্যান্টেরিয়র ফন্টানালিটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। দেন হচ্ছে আমরা একদম লাস্টের দিকেই চলে আসছি, ডিফেন্স উন্ড যেটা, তার মানে কোনো একটা মানুষকে কনসাস অবস্থায় যদি কেউ অ্যাটাক করে কোনো একটা উইপন নিয়ে, সে নিজেকে ওই উইপনটা থেকে ঠেকাইতে চাবে, তার জন্য কি করে? নর্মালি তো হাত উঠায় দেয় বা হাত দিয়ে হচ্ছে উইপনটা টেনে সরাই নিতে চায়। এই ধরনের উন্ডকে বলা হয় হচ্ছে ডিফেন্স উন্ড। তো ডিফেন্স উন্ডের ক্ষেত্রে আমাদের এর সাইডগুলা কাজে লাগে। শার্প উইপনে মনে করো তোমার ওয়েব অফ দা হ্যান্ডে অথবা পামে, ফিঙ্গারে, এইসব জায়গায় হচ্ছে কেটে যায় একদম। আর ব্লান্ট উইপনের ক্ষেত্রে তোমার দেখা যায় যে যেই যে এরিয়া দিয়ে ঠেকাইতে চায় সব জায়গায় দেখা যায় একটু ফ্র্যাকচার টাইপ কিছু পাওয়া যায়। তো এখানে হচ্ছে এক্সটেন্সর সারফেস অফ ফোর আর্ম, রিস্ট, নাকেলস, শিন, লেগ, থাই। এই যে এখান থেকে 3টা 4টা করে পড়লেই হবে। এখন এখানে একটা জিনিস দেখো, হচ্ছে অ্যাক্টিভ ডিফেন্স ইনজুরি কি? অ্যাক্টিভ ডিফেন্স ইনজুরি হচ্ছে যাকে অ্যাটাক করছে সে অ্যাক্টিভলি ওই উইপনটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে তোমার ইনজুরিটা হয় মেইনলি ওয়েব বিটুইন বেস অফ ফিঙ্গার অ্যান্ড থাম।
ওই যে ছুরি কেড়ে নিতে গেলে হয়, তো এটা ওয়েব বলতে আসলে কোন লোকেশন বোঝাচ্ছে তোমার, এই যে এই লোকেশনটা। ওয়েব বলতে এই যে এই এরিয়াটাকে বোঝাচ্ছে হাতের, এইখানে হচ্ছে একটা কার্ড ইঞ্জুরি পাওয়া যায়। আর প্যাসিভ ডিফেন্স ইঞ্জুরিতে তোমার একটু আগে যে সাইডগুলো পড়লাম, ব্লান্ট অথবা শার্প উইপন অনুযায়ী ওইগুলাই মেনলি ওইখানে ইঞ্জুরিগুলো হয়ে থাকে। ডিফেন্স রুম থেকে ডেফিনিশন থেকে নিজের মতো লেখা যায়। ডেফিনিশন এখানে অত মারামারি টানাটারি হয় না, ঝামেলা করে না। জাস্ট এখানে একটা ওয়ার্ড হচ্ছে অনেক ভালো লাগে লিখতে, সেটা হচ্ছে ইনস্টিংক্টিভ রিয়াকশন টু সেভ ওয়ানসেলফ। এইটুকু হইলেই মোটামুটি এনাফ, ঠিক আছে। দেন তোমার লাস্টে আসে সেলফ ইনফ্লিক্টেড উন্ড, যেটা এখান থেকে কি কি লাগবে সেটা জাস্ট বলতেছি, তার মানে অত ইম্পর্টেন্ট না। এখান থেকে মোটিভ গুলা পড়তে হবে। তো মোটিভের মধ্যে বেশিরভাগই দেখবা প্রিজনার, পুলিশ, আর্মি, এই টাইপের জিনিসপত্র ভরা এর মধ্যে। তো এইগুলা দিলে দেখা যায় 4-5টা পয়েন্ট হয়ে যাবে। তো পার্ট 1 হচ্ছে মোটামুটি এই পর্যন্তই। আশা করি হচ্ছে তোমাদের যদি কনফিউশন গুলা একটু হলেও দূর করা গেছে। আর যদি আরো কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাই দিলেই হবে, ঠিক আছে। আর পার্ট 2 তে আমি হেড ইনজুরি, দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন উন্ড, রিজিওনাল ইনজুরি আর যা যা আছে মোটামুটি এগুলো কাভার